সকালবেলা বাজারে গিয়ে দেখি গরু গোস্তের দোকানের সামনে মানুষের অভাব নাই। সিরিয়াল মানুষের, সবাই গরু গোস্ত নিতে এসে, কারণ আজকে প্রথম রোজা, সবাই একটু ভালো মন্দ খাইবো। গরুর গোস্তের কেজি আসছিল 800 টাকা। তারপরে কিন্তু মানুষের অভাব নাই দোকানের সামনে। তো আমি আসলে পেছনে দাঁড়াই রয়েছি আমার জামাই সামনে, এত মানুষের ভিড়ে কিন্তু যাওয়া সম্ভব হইতেছিল না। তারপরে আমরা একরকম ধাক্কি করে একটু গোস্ত বাগে পাইলাম, তারপরে গোস্ত নিয়ে এলাম। তো আজকে গোস্ত রান্না করবো হলো দেশি আলু দিয়ে। তো দেশি আলুটা আমি একটু ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো, কারণ এর সিদ্ধতে অনেক সময় লাগে। তো এই কারণে প্রেশার কুকারে সিদ্ধ করলে সময় একটু কম লাগবে। তো এদিক দিয়ে আমি কড়াই বসে দিলাম, বসে তারপরে হলো তেল দিয়ে দিলাম, কয়েকটা আস্তা মশলা দিয়ে দিলাম। আজকে গরু গোস্ত রান্না করবো আমি প্যাকেটের মশলা দিয়ে। অনেকে প্যাকেটের মশলা দিয়ে গরু গোস্ত রান্না করে অনেক মজা না, কিন্তু আমি আজকে দেখি কেমন মজা লাগে। রসুন বাটা নামাইতে মনে আসছিল না, পরে রসুন দাও দিয়ে একটু কষ্ট করে কাটা নিলাম, কাটা তারপরে হলো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। রোজার দিনে আসলে মুরগি গরু এটা কোনো কিছুই ভালো লাগে না খাইতে, একটু শাক ভাজি তারপরে একটু ভর্তা হইলে আসলে খাবারটা একটু মজা করে খাওয়া যায়, একটু টমেটো টক হইলে। এখন দিয়ে দিলাম গোস্ত, গোস্ত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতেছি আমি। তো এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আসলে বাটা মশলা কয়েকটা দিছিলাম, আর এখন দিয়ে দেবো হলো গুঁড়া মশলা। গরুর গোস্তর মশলা আসলে বাটা মশলা দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে গরুর গোস্ত খাইতে। প্যাকেটের মশলা কেমন যে একটা গন্ধ লাগে আমার কাছে, আমি খাই না। তো অনেকের কাছে নাকি মজা লাগে। তো এই মনে করে আজকে আমিও রান্না করতেছি, আমি প্রথম প্যাকেটের মশলা দিয়ে গরুর গোস্ত রান্না করতেছি। তো এদিক দিয়ে সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে, পেঁয়াজও দিয়ে দিলাম, সাথে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কালারটা সুন্দর হইব, তো এই কারণে আমি কয়েকটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম। তো ডাকনা উঠাইয়া ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ গোস্তের গায়ে থেকে পানি না বাইরে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো, না নিচ দিয়ে লেগে যাবো। তো এদিক দিয়ে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ করে আমার মাইয়া আলু ছিলে দিচ্ছে। এখন আমি আলুটা একটু ভাজা নিতেছি। তো এই আলুটা না ভাজলেও সমস্যা নাই, তবে আমার কাছে একটু ভাজা দিলে ভালো লাগে, তো এই কারণে আমি একটু আলু ভাজতেছি। আর এই আলুটা এমন একটা আলু, এই আলুটা আমি মাংসের সাথে দিয়ে দিতেছি, কারণ এটা সারাক্ষণ সিদ্ধ করে ওটা সিদ্ধ মানে গালা গালা হইব না, এটা এমন একটা অবস্থা। গোলা আলু কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গেলে একেবারে গালা গালা হয়ে যায়। তো এই আলুটা সুবিধা হয়েছে, এই আলুটা সারাক্ষণ যদি আমি সিদ্ধ করি তারপরে গালা গালা হইব না। যদি আমার মাংস কষানি শেষ হয়ে গেছে, ওই চুলা খালি আছিল, ওই চুলার মধ্যে প্রেসার কুকারে একটু পানি গরম করে নিলাম, কারণ প্রেসার কুকারটাও খালি। প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করছিলাম, তো প্রেসার কুকারে একটু গরম পানি করে এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আমি কিন্তু সবসময় রমজান মাসে ভোর রাতে রান্না করি, আমি আসলে সন্ধ্যা রাতে রান্না করে ভোর রাতে খাইতে পারি না। তো এই কারণে সব সময় আমি ভোর রাতে 2টার দিকে উঠি, 2টার দিকে উঠে রান্না করি, সব কিছু রান্না করি, ভাত তরকারি যা কিছু আছে সব রান্না করে আমি ভোর রাত্রে খাই। সারা বছর কিন্তু আরামাইশ করেই খাই। তো রমজান মাসে যদি একটু কষ্ট করে না খাই তাহলে আসলে ভালো লাগতো না। তো আমার জামাইও আবার ঠান্ডাটা খাইতে পছন্দ করে না, তো এই কারণে আমি কষ্ট করে একটু রান্না করি। তো আমরা কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে, আমার মেয়ে খাইতেছে এদিক দিয়ে, আমরা খাইতেছি ওই দিক দিয়ে, মানে সবাই একসাথে বসে খাইতেছিলাম। গোস্ত যখন রান্না করতেছিলাম তখন কিন্তু আমার প্রেশার বাইরে গেছে। তো আমি কিন্তু আসলে বয়ে গোস্ত তরকারি খাইলাম না, আমার মেয়ে খাইছে, আমার জামাই সবাই ভালো বলছে। আসলে আমি জানি না কতটা ভালো হয়েছে। আমি খেয়েছিলাম লাউ শাক দিয়ে, তারপরে আসলে টমেটোর সালাদ। তো লাউ শাক আর টমেটোর সালাদ দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেছে।